আসসালামু আলাইকুম, আমন্ত্রণ চ্যানেল সংবাদের সঙ্গে আছি হৃদয় হোসেন। বিস্তারিত সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি ফ্রেশ আটা, ময়দা, সুজি সংবাদ শিরোনামগুলো। বাংলাদেশি পণ্য রপ্তানিতে নতুন পাল্টা শুল্কের হার ৩৫ থেকে কমিয়ে ২০% করেছে যুক্তরাষ্ট্র। কূটনৈতিক বিজয় বলে প্রধান উপদেষ্টার প্রতিক্রিয়া। রাজনৈতিক সংশ্লিষ্টতার অভিযোগে সেনা কর্মকর্তার বিরুদ্ধে তদন্ত আদালত গঠন। এই ঘটনায় কার্যক্রম নিষিদ্ধ। আওয়ামী লীগের আরও ৮ নেতাকর্মী গ্রেফতার। জুলাই নির্বিচারে মানুষ হত্যায় একদফা আন্দোলনের সূচনা। গণতন্ত্রহীনতায় পুঞ্জীভূত ক্ষোভের প্রকাশে ছাত্র জনতার মিছিল। পরিবেশ প্রতিবেশের উন্নয়নে কুমিল্লায় প্রকৃতি ও জীবন ক্লাবের বৃক্ষরোপণ ও বিতরণ। সবুজ বাংলাদেশ বিনির্মাণে নতুন প্রজন্মের প্রত্যয়। এবং থাইল্যান্ডে প্রথমবারের মতো কৃষি যন্ত্রপাতির আন্তর্জাতিক প্রদর্শনী। ৩৫টি দেশের নির্মাতা প্রতিষ্ঠানের অংশগ্রহণ। এছাড়াও নিটল ডাটা বিশেষ সংবাদে যা থাকছে। নিউ ইয়র্কে বন্দুকধারীর হামলায় নিহত বাংলাদেশি বংশোদ্ভূত পুলিশ অফিসার দিদারুল ইসলামকে সম্মানের সাথে স্মরণের কথা। Primacy in build. German technology. Bangladesh's first thermix rod. Salam Steel Thermax. সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেলের ইউটিউব চ্যানেল এবং চ্যানেল আয়ের ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। বাংলাদেশি পণ্যের উপর ৩৫ থেকে কমিয়ে ২০% পাল্টা শুল্ক আরোপ করেছে যুক্তরাষ্ট্র। এর সঙ্গে আগের ১৫% মিলিয়ে এখন থেকে যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশের পণ্য পাঠাতে ৩৫% শুল্ক দিতে হবে। নতুন সিদ্ধান্তে দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে আফগানিস্তানে ১৫%, পাকিস্তানে ১৯%, শ্রীলঙ্কায় ২০% ও ভারতে ২৫% শুল্ক চাপিয়েছেন ট্রাম্প। গত এপ্রিলে বাংলাদেশের উপর শুরুতে ৩৭% শুল্ক আরোপ করেছিল ওয়াশিংটন, পরে করা হয়েছিল ৩৫%। সেটি ২০% নেমে আসাকে কূটনৈতিক বিজয় দাবি করেছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস। এর মাধ্যমে জাতীয় স্বার্থ সুরক্ষিত হয়েছে বলে এক বিবৃতিতে জানান তিনি। বাংলাদেশি পণ্যে যুক্তরাষ্ট্রের ২০% পাল্টা শুল্ক আরোপকে আপাতত স্বস্তির বলে মনে করছেন রপ্তানিকারক এবং বাণিজ্য বিশ্লেষকরা। ভিয়েতনাম, ভারত, কম্বোডিয়া সহ প্রতিযোগী দেশগুলোর সঙ্গে শুল্ক হার কাছাকাছি থাকবে, কাজেই খুব অসম বাণিজ্য হবে না আশাবাদী ব্যবসায়ীরা। তবে সবার শঙ্কা, এই শুল্ক যুদ্ধের খেসারত দিতে হবে অর্থনীতিকে। রিজভি নেওয়াজের রিপোর্ট। আগের গড় শুল্ক ১৫ আর নতুন ২০, সব মিলে ৩৫% শুল্ক দিয়ে যুক্তরাষ্ট্রের বাজারে পণ্য পাঠাতে হবে বাংলাদেশকে। এতে ব্যবসার খরচ কিছুটা বাড়তে পারে, তবে তাতেও শঙ্কিত নন উদ্যোক্তারা। তাদের চাওয়া, গ্যাস সংকট, বন্দরে জটিলতা এবং আইন শৃঙ্খলার মতো বিষয়গুলোতে সরকার যেন স্বস্তি দেয়। I must say that this is a great achievement. ডিউটি কিন্তু চেঞ্জ হয়নি। ডিউটি বাংলাদেশে আপনি কটনের উপরে যেরকম 15% থেকে 16%-এর অ্যারাউন্ড ডিউটি, এবং সিনথেটিকের ক্ষেত্রে এটা 30%। বাট ডিউটিটা এখন ম্যাটার করছে না, বিকজ আপনার প্রত্যেকটা দেশে কিন্তু ডিউটি যেটা ছিল সেটা রয়ে যাচ্ছে। ভারতের তুলনায় বরঞ্চ 5% কম আছে, সেটা হলো স্বস্তির জায়গা। যে আশঙ্কাটা আমরা করছিলাম যে ওই প্রতিদ্বন্দ্বী দেশের সাথে আমাদের ট্যারিফের পার্থক্য যদি 15% থাকে বা 10% থাকে, তাহলে বিজনেসটা ওই জায়গায় মুভ করবে, এটাই স্বাভাবিক। তো এই সংখ্যাটা এখন কেটে গেছে। ৩৫%-এর জায়গায় শুল্ক ২০% পেতে যুক্তরাষ্ট্রকে কি দিতে হয়েছে তা জানা গেলে বোঝা যাবে লাভ ক্ষতির পাল্লা কার দিকে। মন্তব্য বিশ্লেষকদের। আমাদের এটার জন্য তো আবার ছাড়ও দিতে হয়েছে অনেক জায়গায়, যেটা নন ডিসক্লোজার ক্লজের কারণে আমরা স্পষ্টত জানতে পারিনি, কিন্তু তারপরে যেটুকু আমরা জেনেছি তাতে কিন্তু আমাদের যে প্রকিউরমেন্ট বেশি করা, 25টা বোয়িং কেনার কথা বলা হচ্ছে, বা আমরা 5 বছরে 7 লাখ টন করে অতিরিক্ত গম আমদানি করব, বা আমরা এলএনজি মার্কিন যুক্তরাষ্ট্র থেকে আমদানি করব, এগুলো যেগুলো খবর এসেছে, অর্থাৎ এটার বিপরীতে আমাদেরকে কিন্তু প্রকিউরমেন্টের দিকটাতে আমাদের অন্য জায়গা থেকে আগে যেগুলো আমরা ক্রয় করছিলাম সেখানের সাপেক্ষে বেশি মূল্য দিতে হবে। সুতরাং এখানে একটা কিন্তু ট্রেড অফ আছে।
বাংলাদেশ বছরে যুক্তরাষ্ট্রে প্রায় $9 বিলিয়ন পণ্য রপ্তানি করে। রিজভিনা ওয়াজ, চ্যানেল আই, ঢাকা। রাজনৈতিক সংশ্লিষ্টতার অভিযোগে সেনা কর্মকর্তার বিরুদ্ধে তদন্ত আদালত গঠন করা হয়েছে বলে জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর। কর্মশালার নামে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের কর্মীদের প্রশিক্ষণ দেওয়ার অভিযোগ রয়েছে ওই সেনা কর্মকর্তার বিরুদ্ধে। এই ঘটনায় আরও কারা জড়িত তা উদ্ঘাটনে তদন্ত করছে পুলিশ। ছাত্র জনতার অভ্যুত্থানের 1 বছর। সরকারি চাকুরিতে কোটা পুনর্বহালের প্রতিবাদে শুরু হওয়া একটি আন্দোলন কিভাবে গণ অভ্যুত্থানের রূপ নিয়ে একটি প্রতাপশালী সরকারের পতন ঘটিয়েছিল। ছাত্রনেতারা বলছেন, জুলাই মাসে শত শত মানুষ হত্যার বিরুদ্ধে শিক্ষার্থীদের 9 দফায় 1 দফায় রূপান্তর হয়েছিল। আগের বছরগুলোতে গুম, খুন, একদলীয় শাসন ও গণতন্ত্রহীনতার বিরুদ্ধে মানুষের সকল ক্ষোভও এক হয়েছিল ছাত্র জনতার মিছিলে। তাফিমুল ইসলামের রিপোর্ট। 2024 সালের 5 জুন সরকারি চাকরিতে কোটা ব্যবস্থা পুনর্বহাল করে হাইকোর্টের রায়ের পর শুরু হয় আন্দোলন। শরিক হয় দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান, পাবলিক, প্রাইভেট বিশ্ববিদ্যালয়, কলেজ এবং মাদ্রাসার শিক্ষার্থীরাও। মধ্য জুলাইয়ে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটি মন্তব্যে আন্দোলন আরও উস্কে দেয়। মুক্তিযোদ্ধাদের নাতিপুতিরাও পাবে না, তাহলে কি রাজাকারের নাতিপুতিরা পাবে? দেশ উত্তাল হয়ে ওঠে। আন্দোলন দমনে সরকার কঠোর অবস্থান নেয়। ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দেওয়া হয়। সেনাবাহিনী মোতায়েন করে জারি করা হয় কারফিউ। আইন শৃঙ্খলা বাহিনীর গুলিতে নিহত হতে থাকে শত শত মানুষ। এক পর্যায়ে আন্দোলনের প্রধান সংগঠক হিসাবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন 9 দফার দাবির পরিবর্তে প্রধানমন্ত্রী পদত্যাগের 1 দফা দাবি তোলে। সে সময়ের ছাত্র সমন্বয়করা বলছেন, এটাই ছিল জন আকাঙ্ক্ষা। আমাদের জনগণের কালেক্টিভ মনের যে কথাগুলো, সেটা আসলে 9টা দফা আকারে উঠে আসছে। এইটা ছিল সবথেকে গুরুত্বপূর্ণ। জনগণ যেটা বলতে চায়, জনগণের মাথায় এই মুহূর্তে যেই জিনিসটা আছে, সেইটাকে একটা লিখিত রূপ আকারে হাজির করা। এই জন্য 9 দফার জায়গাটা মানুষকে এত বেশি মাত্রায় টাচ করেছে। 9 দফা থেকে 1 দফার যাত্রাটা আসলে অনেক কঠিন। এত হতাহতের বিপরীতে মানুষের ইচ্ছা শক্তি ছিল যে মানুষ আবার রাস্তায় নেমে আসবে, সব কিছু ভেঙে সরকার এই খুনি হাসিনাকে পতন করতে পারবে। মানুষের মধ্যে ইচ্ছা শক্তি ছিলই বলে মানুষ বেরোয় আসছে। বলা যায় স্টার্টিংটা ছিল শাহবাগ, এটা রাজপথের মুভমেন্ট হিসেবে এটাকে ডিসপ্লে করানো, এবং তার পরবর্তী যতগুলো আমাদের কর্মসূচিগুলো নিয়েছি সবগুলোই ছিল আমরা চেষ্টা করেছি কীভাবে মানুষের গ্রহণযোগ্যতা যত বেশি বাড়ানো যায়, কারণ একটা বড় মুভমেন্টের দিকে ড্রাইভ করে দিলে আমার মানুষের কাছে গ্রহণযোগ্যতা লাগবে। 1 দফা দাবির বড় কারণ ছিল আগের 16 বছর আওয়ামী লীগ সরকারের সীমাহীন দমন ও নিপীড়ন। 16 বছরের মানুষের উপরে যে জুলুম, নির্যাতন, নিপীড়ন, সেটা কিন্তু একটা সম্মিলিত ক্ষোভ ছিল। সম্মিলিত ক্ষোভের কিন্তু বহিঃপ্রকাশও কিন্তু আমরা জুলাই আন্দোলনে দেখতে পেয়েছি, এবং তাদেরও কিন্তু একটা প্রত্যাশার জায়গা ছিল। বিপ্লব ছিল এদেশের আপামর ছাত্র জনতার স্বতঃস্ফূর্ত ক্ষোভের বিস্ফোরণ। গত 16 বছরে আমরা সবাই মজলুম ছিলাম, তো আমরা জালেম হাসিনার বিরুদ্ধে 16 বছর ধরে লড়াই করেছি। ছাত্র গণ অভ্যুত্থানের নেতারা বলছেন, জুলাই আন্দোলনের মাধ্যমে এই বার্তা দেওয়া হয়েছে যে ভবিষ্যতে কোনো সরকার যেন এমন স্বৈরাচারী হওয়ার চেষ্টা না করে। তাফিমুল ইসলাম, চ্যানেল আই, ঢাকা। এবার অন্যান্য সংবাদ। জলবায়ুর অভিঘাতে ক্ষতিগ্রস্ত পরিবেশ প্রতিবেশের উন্নয়নে কুমিল্লায় বৃক্ষরোপণ ও বিতরণ করেছে প্রকৃতি ও জীবন ক্লাব। জনপ্রিয় মোবাইল অপারেটর বাংলালিংকের সহযোগিতায় প্রাচীন ও ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ কুমিল্লা জিলা স্কুলের 1000-এর বেশি শিক্ষার্থীর মাঝে গাছের চারা বিতরণ করা হয়। বিশিষ্টজনদের প্রত্যাশা, এমন উদ্যোগ সবুজ বাংলাদেশ বিনির্মাণে নতুন প্রজন্মকে উৎসাহিত করবে। আবুল কাশেম হৃদয়ের তথ্য ভিডিওচিত্রে আফরোজা হাসির রিপোর্ট। প্রকৃতি বিনাশী উন্নয়ন, অপরিকল্পিত নগরায়ন আর বন ধ্বংস সহ অপরিণামদর্শী নানা কর্মকাণ্ডে বিপর্যস্ত প্রাণ প্রকৃতি। পরিস্থিতির উন্নয়নে সবুজে সাজায় বাংলাদেশ স্লোগানে সারা দেশের মতো কুমিল্লায়ও ব্যাপক হারে বৃক্ষরোপণ করছে প্রকৃতি ও জীবন ক্লাব। সবুজে সাজাই বাংলাদেশ এই প্রতিপাদ্যে কুমিল্লায় বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে প্রকৃতি জীবন ক্লাব। যে কুমিল্লা কিন্তু সমবায়ের জন্য একটা বিখ্যাত জায়গা, সমবায়ের মাধ্যমে কিন্তু এখানে অনেক কর্মকাণ্ড হয়েছে, কিন্তু তারপরেও বৃক্ষ যেভাবে নিধন হচ্ছে, বৃক্ষ যেভাবে হারিয়ে যাচ্ছে এই সবুজ কুমিল্লার থেকে, সেই
কুমিল্লাকে যদি ভালো রাখতে চাই আমরা এবং একে সবুজে ছেয়ে ফেলতে চাই, বৃক্ষরোপণ কিন্তু আরও জোরসোরে করতে হবে। বৃক্ষের বিকল্প নেই, কারণ এই বৃক্ষ আমাদের ফল দিচ্ছে, ফুল দিচ্ছে, কাঠ দিচ্ছে, যার কারণে ধর্মীয় গ্রন্থেও কিন্তু এই বৃক্ষকে রক্ষা করার কথা বলা হয়েছে এবং বৃক্ষের যত্ন নিতে বলা হয়েছে। আসুন আমরা সবাই মিলে হাতে হাত মিলিয়ে এই বৃক্ষরোপণ এই বর্ষায় একসাথে এগিয়ে নিয়ে যাই। বাংলালিংকের সহযোগিতায় ফলদ, বনজ ও ওষুধি সহ বিভিন্ন প্রজাতির গাছের চারা পেয়ে উচ্ছ্বসিত শিক্ষার্থীরা। চারা নিয়ে আমি আমার বাড়িতে লাগাবো। গাছ লাগান, পরিবেশ বাঁচান। যদি গাছ যদি না থাকে তাহলে আমরা বাঁচতে পারবো না। চ্যানেল আই কর্তৃক আজকের এই দিনে যে আয়োজনটা হয়েছে, নিঃসন্দেহে সেটা অত্যন্ত প্রশংসনীয়। খুবই ভালো উদ্যোগ, সবারই এগিয়ে আসা উচিত এরকম একটা উদ্যোগকে, যে সবুজ বাংলাদেশ গড়ি, সবুজে সাজাই বাংলাদেশকে। পরিবেশ বান্ধব ও যুগোপযোগী কর্মসূচির প্রশংসা করেন বিশিষ্টজনেরা। সারা বছর ব্যাপী আমরা গাছ লাগানোর চেষ্টা করতে হবে আমাদেরকে। পরিবেশের ভারসাম্য রক্ষার্থে আমাদের বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। এই গাছকে লাগিয়ে আমরা দূরে সরে যাব না, এটাকে যত্ন করব, এটাকে পরিচর্যা করব বড় না হওয়া পর্যন্ত। আমি গাছ আমার প্রতি যত্নশীল হন, আমি আপনাকে ছায়া, আশ্রয় ও সৌন্দর্য দেব। জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলার পাশাপাশি জীববৈচিত্র্য সমৃদ্ধ দেশ গড়তে রোপণ করা বৃক্ষের পরিচর্যায় সবাইকে এগিয়ে আসার আহ্বান সংশ্লিষ্টদের। আফরোজা হাসি, চ্যানেল আই। এবছর প্রথমবারের মতো থাইল্যান্ডে অনুষ্ঠিত হলো কৃষি যন্ত্রপাতির আন্তর্জাতিক প্রদর্শনী থাইল্যান্ড ইন্টারন্যাশনাল এগ্রিকালচারাল মেশিনারি এক্সিবিশন 2025। 23 থেকে 25 জুলাই 3 দিনব্যাপী এই প্রদর্শনী অনুষ্ঠিত হয় দেশের রাজধানী ব্যাংককে। 35টি দেশের কৃষি যন্ত্রপাতি নির্মাতা প্রতিষ্ঠান এই মেলায় অংশ নেয়। বিস্তারিত জানাচ্ছেন শাইখ সিরাজ। গত 60 বছর ধরে চীনে প্রতি বছর অনুষ্ঠিত হয়ে আসছে আন্তর্জাতিক কৃষি যন্ত্রপাতির প্রদর্শনী। এবছর থেকে চীনের পাশাপাশি এশিয়ার বিভিন্ন দেশে কৃষি যন্ত্রপাতির প্রদর্শনীর আয়োজন করার ঘোষণা দেয় আয়োজক কমিটি। প্রথম আয়োজন ছিল 23 থেকে 25 জুলাই থাইল্যান্ডের ব্যাংককে। প্রযুক্তি কৃষিখাতকে করছে আধুনিক ও নিশ্চিত লাভজনক। আজকের এই প্রদর্শনীতে যুক্ত হয়েছেন 35টি দেশ থেকে আগত ক্রেতা ও বিক্রেতারা। এটি একটি চমৎকার মিলন মেলা। মেলার আয়োজকরা বলছেন, এই আয়োজনের লক্ষ্য হলো কৃষিক্ষেত্রে প্রযুক্তির ব্যবহার বাড়ানো এবং আধুনিক যন্ত্রপাতিকে বিশ্বব্যাপী আরো জনপ্রিয় করে তোলা। তথ্য ও প্রযুক্তি ছড়িয়ে দিলেই মানুষ কল্যাণের দিকে দ্রুত এগোবে। চতুর্থ শিল্প বিপ্লবের এই সময়ে কৃষি যন্ত্রপাতির যে অগ্রসরতা তা বৈশ্বিক পরিমণ্ডলে তুলে ধরা জরুরি। এই প্রদর্শনীর মাধ্যমে আমরা প্রতিটি দেশের নাগরিক একই সূত্রে গাথা পড়ছি, সেটি হচ্ছে টেকসই কৃষি ব্যবস্থাপনা, যা আগামী দিনের জন্য অত্যন্ত জরুরি। চীন, থাইল্যান্ড, ভারত, রাশিয়া, ইটালি, ফ্রান্স, জাপান, ইন্দোনেশিয়া সহ বিশ্বের 35টি দেশের অংশগ্রহণকারীরা এই মেলায় অংশ নিয়েছেন। আমরা এখান থেকে কিন্তু বিভিন্ন দেশের কৃষি যন্ত্রপাতি ও কৃষি জ্ঞান সম্পর্কে ধারণা পাচ্ছি, যা সামগ্রিক বিশ্ব কৃষির জন্য একটা ইতিবাচক দিক। এই ধরনের আয়োজন থেকে আমরা আসলে মানুষের চাহিদা সম্পর্কে ধারণা পাই, নতুন নতুন যন্ত্র তৈরির ক্ষেত্রে অনুপ্রেরণা আসে। এই এক্সিবিশনে আমরা যেটা দেখলাম যে এগ্রিকালচার ট্র্যাক্টরের পাশাপাশি স্মল এগ্রিকালচারাল মেশিনারিজ বা ইকুইপমেন্টস রয়েছে, যেগুলো বর্তমান আমাদের বাংলাদেশে অত্যন্ত আবশ্যক। উল্লেখ্য, আগামী অক্টোবরে চীনের উহান শহরে অনুষ্ঠিত হবে এশিয়ার সবচেয়ে বড় আয়োজন চায়না ইন্টারন্যাশনাল এগ্রিকালচার মেশিনারিজ এক্সিবিশন 2025। শাইখ সিরাজ, চ্যানেল আই। সংবাদের এই পর্যায়ে বিরতি নিচ্ছি, আর বিরতির পর জানিয়ে ফিরছি। গাজায় খাদ্য নিতে গিয়ে এ পর্যন্ত 1373 ফিলিস্তিনি নিহত। ট্রাম্পের বিশেষ দূত ও মার্কিন রাষ্ট্রদূতের খাদ্য বিতরণ কার্যক্রম পরিদর্শন।
অবস্ট্রেট্রিক্যাল অ্যান্ড গাইনোকোলজি সোসাইটি অব বাংলাদেশ OGSBR 51তম সাধারণ সভা হয়েছে। একই সঙ্গে দুদিনের 33তম আন্তর্জাতিক বৈজ্ঞানিক সম্মেলনও শুরু হয়েছে। রাজধানীর একটি হোটেলে সম্মেলনে প্রায় 1300 গাইনি ও অবস বিশেষজ্ঞ চিকিৎসকরা উপস্থিত ছিলেন। এনশিওরিং কোয়ালিটি অ্যান্ড সেফটি অফ কেয়ার ইন উইমেন্স হেলথ প্রতিপাদ্যে এবারের সম্মেলনে 32টি সেশনে 196 জন বক্তা তাদের বৈজ্ঞানিক উপস্থাপনা করবেন। উদ্বোধনী আয়োজনে প্রধান অতিথি ছিলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের বিশেষ সহকারী অধ্যাপক ডাক্তার সাইদুর রহমান। সভাপতিত্ব করেন OGSBR সভাপতি অধ্যাপক ফারহানা দেওয়ান। গাজায় খাদ্য সহায়তা নিতে গিয়ে মে মাসের শেষ দিকে এ পর্যন্ত অন্তত 1373 ফিলিস্তিনি নিহত হয়েছে বলে জানিয়েছে জাতিসংঘ মানবাধিকার অফিস। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ ও মার্কিন রাষ্ট্রদূত মাইক হাকাবি শুক্রবার গাজায় খাদ্য বিতরণ কার্যক্রম পরিদর্শন করছেন। এদিকে তীব্র অপুষ্টিতে ভুগছে 7%-এরও বেশি শিশু। সাহায্যকারী সংস্থা ইন্টারন্যাশনাল এইড গ্রুপ খুঁজুন এবং চিকিৎসা করুন অভিযানের মাধ্যমে প্রায় 2 লাখেরও বেশি শিশুকে সেবা দেওয়ার পরিকল্পনা করছে বলে জানিয়েছে সংস্থাটির চিকিৎসক মুনাওয়ার সাইদ। ডিটোল ডাটা বিশেষ সংবাদ। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের ম্যানহাটনে বন্দুকধারীর হামলায় নিহত বাংলাদেশি বংশোদ্ভূত পুলিশ অফিসার মোহাম্মদ দিদারুল ইসলামকে আবেগ ও সম্মানের সাথে স্মরণ করছেন প্রবাসী বাংলাদেশি এবং মার্কিন জনগণ। নিউ ইয়র্কের ব্রঙ্কসের পার্টিস্টার জামে মসজিদে জানাজার নামাজ শেষে তাঁকে রাষ্ট্রীয় মর্যাদা দেওয়া হয়। পূবালী ব্যাংক বাণিজ্য সংবাদ। দেশে প্রথমবারের মতো আয়োজন করা হলো একদিনের সি ফুড ওয়ার্কশপ। রাজধানীতে ঐক্য এসএমএ ট্রেনিং ইনস্টিটিউটের আয়োজনে নাবিস্কুর আব্দুল মতিন কমপ্লেক্সে এ আয়োজন হয়। খ্যাতিমান কালিনারি আর্টিস্ট হাসিনা আনসারের তত্ত্বাবধানে ওয়ার্কশপে অংশ নেন 30 শিক্ষার্থী। লাইভ কিচেনে 7টি সি ফুড রেসিপি শেখেন অংশগ্রহণকারীরা। আয়োজকরা জানেন 10টি প্রফেশনাল লাইফস্টাইল সংক্রান্ত কোর্সের মাধ্যমে প্রায় 500 দক্ষ কর্মী তৈরি করেছে প্রতিষ্ঠানটি। আয়োজনে উপস্থিত ছিলেন ঐক্য এসএমএ ট্রেনিং ইনস্টিটিউটের ঊর্ধ্বতন কর্মকর্তারা। সংবাদে আবারও বিরতি নিচ্ছি, আর বিরতির পর জানিয়ে ফিরছি জাতীয় নারী বক্সিং এ প্রথমবার অংশ নিয়ে চ্যাম্পিয়ন যুক্তরাষ্ট্র প্রবাসী জিনাত ফেরদৌস আন্তর্জাতিক পর্যায়ে সাফল্যে সুযোগ সুবিধা বাড়ানোর তাগিদ। প্রথমবার বাংলাদেশে এসে বাজিমাত করলেন যুক্তরাষ্ট্র প্রবাসী জিনাত ফেরদৌস। সাউথ আফ্রিকা ম্যান্ডেলা আফ্রিকান চ্যালেঞ্জ কাপে অংশ নিয়ে সোনা জিতেছিলেন 31 বছর বয়সী এ বক্সার। এবার দেশের মাটিতে 7ম জাতীয় মহিলা বক্সিংয়ের 52 কেজি ইভেন্টে চ্যাম্পিয়ন হয়েছেন জিনাত। সংবাদ শেষ করব সবশেষে ফ্রেশ আটা ময়দার সুজি। সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। বাংলাদেশি পণ্য রপ্তানিতে নতুন পাল্টা শুল্কের হার 35 থেকে কমিয়ে 20% করেছে যুক্তরাষ্ট্র। কূটনৈতিক বিজয় বলে প্রধান উপদেষ্টার প্রতিক্রিয়া। রাজনৈতিক সংশ্লিষ্টতার অভিযোগে সেনা কর্মকর্তার বিরুদ্ধে তদন্ত আদালত গঠন। এই ঘটনায় কার্যক্রম নিষিদ্ধ। আওয়ামী লীগের আরও 8 নেতাকর্মী গ্রেফতার। জুলাই নির্বিচারে মানুষ হত্যায় এক দফা আন্দোলনের সূচনা। গণতন্ত্রহীনতায় পুঞ্জীভূত ক্ষোভের প্রকাশ্যে ছাত্র জনতার মিছিল। পরিবেশ প্রতিবেশের উন্নয়নে কুমিল্লায় প্রকৃতি ও জীবন ক্লাবের বৃক্ষরোপণ ও বিতরণ। সবুজ বাংলাদেশ বিনির্মাণে নতুন প্রজন্মের প্রত্যয়। এবং থাইল্যান্ডে প্রথমবারের মতো কৃষি যন্ত্রপাতির আন্তর্জাতিক প্রদর্শনী। 35টি দেশের নির্মাতা প্রতিষ্ঠানের অংশগ্রহণ। এই ছিল সংবাদ আয়োজন। ধন্যবাদ সবাইকে।